তেলের দাম বৃদ্ধির সঙ্গে আইএমএফের ঋণের কোনো সম্পর্ক নেই, এমনকি এতে মূল্যস্ফীতি বাড়বে না। যুক্তরাষ্ট্র সফর শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, আলোচনায় ঐক্যমত্য না হলে সংস্থার ঋণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। এ সময় দেশের স্বার্থ বিরোধী শর্ত মেনে নেওয়ার কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন রুহুল আমিন। আইএমএফের বসন্তকালীন সভা শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমার সাথে প্রেসের রিলেশনশিপ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তেলের দাম বাড়ানোর সঙ্গে সংস্থাটির দেয়া ঋণের কোনো সম্পর্ক নেই, বরং সরকার ভর্তুকি কমাতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দাবি করেন, প্রায় 17% দাম বাড়ানোর পরও তার প্রভাব পড়বে না মূল্যস্ফীতিতে। আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। মূল্যস্ফীতি তো বাড়তেই পারে, আবার নাও বাড়তে পারে। টেম্পোরারি যতটুকু বেড়েছে, এটার সাথে সাথে আরো অনেকগুলো ইস্যু আছে। তেলের দাম একা তো মুদ্রাস্ফীতি বাড়ে না, এটা একটা ভুল কথা। খালি তেলের দামের জন্য কি মুদ্রাস্ফীতি বাড়ে নাকি? বর্তমানে আইএমএফের সঙ্গে $5.25 বিলিয়ন ঋণ কর্মসূচিতে যুক্ত বাংলাদেশ, যার কিস্তি ছাড় নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সফরকালেও এ নিয়ে একাধিক বৈঠক করেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে বলেন, আলোচনা এখনও শেষ হয়নি, তবে স্বার্থবিরোধী কোনো শর্ত মেনে না নেয়ার দৃঢ় ঘোষণা দেন তিনি। বলেন, ঐকমত্যে আসতে না পারলে ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আওয়ামী লীগ সরকারের সাথে আইএমএফ এর এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে, এখানে অনেক ধরনের শর্ত ওখানে দেওয়া আছে। এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, তাই না? এরপরে আলোচনা যেখানে গিয়ে দাঁড়ায়, আমরা সিদ্ধান্ত নেব নেক্সট স্টেপ কোথায় যাব। এটা আমাদের সিদ্ধান্ত। ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ঋণদাতা সংস্থা প্রশ্ন তোলেনি দাবি করেন অর্থমন্ত্রী। বলেন, সামাজিক নিরাপত্তায় নেওয়া এই কর্মসূচি প্রশংসিত হয়েছে। ফ্যামিলি কার্ড ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ফ্যামিলি কার্ড সব ডোনারদের কাছে অত্যন্ত ভালোভাবে গৃহীত হয়েছে, তারা খুবই আনন্দিত। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ডের মতো একটা ইনোভেটিভ নতুন একটা চিন্তা নিয়ে জনগণের কাছে তার সেবা, তার সুফল, অর্থনীতির সুফল জনগণের দ্বারে পৌঁছে দিচ্ছে। শিগগিরই আইএমএফ সহ বিভিন্ন সংস্থার মিশন ঢাকায় আসবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। রুহুল আমিন, ৭১, ঢাকা। এক লাফে প্রায় 17% দাম বাড়ানোর পরও ভোগান্তি কমেনি জ্বালানি তেল ঘিরে। রোববারও দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়েছে গ্রাহকদের। ফলে একরকম মানবেতর পরিস্থিতির মুখোমুখি চালকরা। থাকা, খাওয়া, ঘুম সবই সারতে হচ্ছে রাস্তায়। এমনকি সুফল মিলছে না ফুয়েল পাস নিবন্ধনেও। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। সংসদ ভবনের পশ্চিম পাশে আসাদ গেট ও গণভবনের মাঝামাঝি এলাকা। ফুটপাতে ঘুমিয়ে আছেন একটি বেসরকারি কোম্পানির গাড়ি চালক জাকির হোসেন। গাড়ির জন্য তেল কিনতে এসে প্রায় 30 ঘন্টা ধরে অপেক্ষায় তিনি। ভাই, আপনি কি তেলের জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ জি, রাতে ঘুমাইতে পারিনি, গরম, খুব কষ্ট, তেল নিতে খুব কষ্ট। ঘুমানোর ব্যবস্থা কোনো রকম এখন নাই, তেল না নেওয়া পর্যন্ত ঘুম নাই। মাস দেড়েক ধরেই এমন ভোগান্তিতে জ্বালানি তেলের গ্রাহকরা। এমনকি এক লাফে প্রায় 17% দাম বাড়ানোর পরও আসেনি সমাধান। এখনও অধিকাংশ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ, সচল পাম্পে যানবাহনের তীব্র চাপ। ফলে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। চাকরিও বাঁচিয়ে দেবো, আমাদের তেলও নিতে হবে, কি করবো? তার জন্য ফুটপাতে ঘুমাই গেছি, কি করবো? তেলের লিগে যখন আমি আইছি, তো তেল না নিয়ে বাসা যায়, আমি তো গাড়ি বন্ধই থাকবো, আমি তো ডিউটি করতে পারবো না। তাহলে আমার এবারে রাখবো কি লিগে? খাওয়া নাই, ঘুম নাই, কিনে কিছুই না, 24 ঘন্টা পরে রয়েছে রাস্তায়। গেল 2 সপ্তাহ ধরে রাজধানীর একাধিক পাম্পে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস কার্যক্রম চালাচ্ছে জ্বালানি বিভাগ। কিন্তু এই পথেও দুর্ভোগ কমছে না গ্রাহকদের। ফুয়েল পাসে দিনে 12.5 লিটার দেওয়ার কথা, কিন্তু দিল 1000 টাকার তেল। তারপর সকাল 4টার দিকে আসে সিরিয়াল ধরছি, এখন মাত্র পাইলাম তেল, এখন বাজে 1:17। সময়ের ক্ষেত্রে আমি কোনো সাশ্রয় এখনো পাই নাই। দিন যত যাচ্ছে পরিস্থিতির তত অবনতি হচ্ছে। ফিলিং স্টেশনে বাড়ছে বিশৃঙ্খলা, সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। কোনো এলাকায় পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। সবাই ভিআইপি, আসলে এত ভিআইপি কোথাতে আসলো জানি না। মানে যারা আমরা সিরিয়ালি দাঁড়াইছি, এরা তেল তো যে সিরিয়ালে আগে আসবো এটাও পারতেছি না, আর যারা তেল নিচ্ছে তারাও তেল নিয়ে বেরোতে পারতেছে না। এমন একটা পরিস্থিতি ভাই, যে 500 টাকা দেবো তার তেল দিয়ে দেবো, বইরে গাড়ি বইরে, আর আমাকে 2000 টাকা তেল দিতেছে না।
এইভাবে সারাদিনে 2000 তেল নিয়ে আমরা কি করবো? সরকার বলতেছে দেশের তেলের মজুদ পর্যাপ্ত আছে, 2 মাস 3 মাস চলবে। তাহলে মানুষ তেল কেন পাবে না? মানুষকে এই তেলের জন্য রাস্তাঘাটে 24 ঘন্টা বসে থেকে সে খাবার পাচ্ছে না, সে বাথরুম করতে পারছে না, অসুস্থ হয়ে পড়তেছে। এই ধরনের সাফারিং আজকে পাবলিকের কেন করতে হবে? দাম বাড়ানোর পর রোববার থেকে লিটার প্রতি অকটেন বিক্রি হচ্ছে 140 টাকা। এছাড়া পেট্রোল 135 আর ডিজেলের দাম 115 টাকা। রাকিব হোসেন, 71, ঢাকা। সরাসরি ক্রয়াদেশ দেওয়ার 3 সপ্তাহেও ডিজেল আমদানি ও সরবরাহের জন্য জামানতের টাকা জমা দেয়নি 11টি প্রতিষ্ঠান। ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রয়োজনীয় ওই জ্বালানি তেল পাওয়া নিয়ে। এমনকি কার্যাদেশ দেয়া প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে উঠেছে নানাবিধ প্রশ্ন। এদিকে ভবিষ্যতের কথা চিন্তা করে সরাসরি ক্রয় পদ্ধতির জন্য সরবরাহকারীদের তালিকা করছে বিপিসি। রাকিব হোসেনের আরও একটি প্রতিবেদন। দেশে চাহিদার প্রায় 100% জ্বালানি তেল আমদানি হয় বিপিসির মাধ্যমে। মূলত মধ্যপ্রাচ্য থেকে আসে অপরিশোধিত পণ্য, আর চীন, মালয়েশিয়া সহ আরও কয়েক দেশ থেকে কেনা হয় পরিশোধিত ডিজেল, অকটেন এবং জেট ফুয়েল। এই সবই নির্দিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান এবং চুক্তির আওতায়। কিন্তু যুদ্ধ শুরুর পর বন্ধ হয়ে যায় চাহিদা অনুযায়ী সরবরাহ। ফলে বিকল্প হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতিতে যায় সরকার। দায়িত্বের 2 মাসে সব মিলিয়ে 12 লাখ টন ডিজেল কেনার অনুমোদন দেয় মন্ত্রিসভা ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি। শর্ত অনুযায়ী ওই প্রতিষ্ঠানগুলোকে 42 দিনের মধ্যে জমা দিতে হবে জামানতের 5% টাকা। নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ না করতে পারলে গুনতে হবে জরিমানাও। কিন্তু অনুমোদনের সপ্তাহ 3 পার হলেও জামানতের টাকা দিয়েছে একটি মাত্র প্রতিষ্ঠান। ফলে অনিশ্চয়তা শুরু হয়েছে সময়মতো জ্বালানি তেল পাওয়া নিয়ে। একটা হচ্ছে অনেকগুলো কোম্পানি হয়তো বাজে টাইপের কোম্পানি, ওদের হয়তো কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে এই কোম্পানির মধ্যে অনেকেই হয়তো বুঝতে পেরেছে, আরে তখন তো আমি দাম কম দিয়েছিলাম, এখন আমি বেশি জায়গায় আরেক জায়গায় বিক্রি করতে পারবো, তাহলে ওখানে আর আমি এইসব গ্যারেন্টি পিজিটিজি আমি দেবো না, আমি এখানে চুপ করে থাকি, ওটা ক্যান্সেল হয়ে যাবে। যারা নির্ধারিত সময়ের মধ্যে পেট্রোলিয়াম প্রোডাক্ট সাপ্লাই দেবেন তাদের সঙ্গে তো অবশ্যই আমাদের চুক্তি বহাল থাকবে। যারা দিতে পারবেন না তাদের কাছ থেকে যেই পিজি গ্রহণ করেছি আমরা, সেটা আমরা পিজি এনকেশ করে নিতে পারি। তবে আমরা এখন পর্যন্ত যাদেরকে আমরা নোয়া দিয়েছি এবং যারা আমাদেরকে পিজি দিয়েছেন, আমরা অত্যন্ত আশাবাদী তারা যথাসময়ে পেট্রোলিয়াম প্রোডাক্টস সাপ্লাই দিতে পারবেন। সরাসরি ক্রয়াদেশ দেয়া ওই প্রতিষ্ঠানগুলোর পুরনো অভিজ্ঞতা এবং সক্ষমতা নিয়ে সমালোচনা শুরু হয় নানা মহলে। কেননা প্রায় সবই একরকম নতুন। এমনকি আলোচনা আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা যোগাযোগ নিয়েও। এদিকে ভবিষ্যৎ ঝুঁকি ও প্রস্তুতির কথা চিন্তা করে সরবরাহকারীদের স্থায়ী তালিকা তৈরি করছে বিপিসি। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। $1000 ফি জমা দিয়ে আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলো নিজেদের নাম নিবন্ধন করতে পারবে এই তালিকায়। যারা এনলিস্টেড হবেন তারা আমাদের পরবর্তী সকল টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এবং টেন্ডারের মাধ্যমে কাজ পেলে তারা আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দিবেন এবং আমাদের সাপ্লাই চেইনে যেভাবে পেট্রোলিয়াম প্রোডাক্ট সংযুক্ত হয় সেভাবে হবে এবং তারপরে সেগুলো আমাদের বিভিন্ন কোম্পানির মাধ্যমে, পদ্মা, মেঘনা, যমুনার মাধ্যমে সারা দেশে বিপণন করা হবে। বর্তমানে সরকারিভাবে আমদানির জন্য বিপিসির তালিকায় 11টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে 2টি অপরিশোধিত এবং 9টি পরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করছে। রাকিব হোসেন, 71, ঢাকা। এদিকে চলতি মাসে দ্বিতীয়বারের মতো বাড়ল এলপিজির দর। 212 টাকা বেড়ে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম এখন 1940 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, যা আজ সন্ধ্যা 6টা থেকেই কার্যকর হবে। এর আগে চলতি মাসের শুরুতে প্রতি কেজিতে 32 টাকা 30 পয়সা বাড়ানো হয়েছিল এলপিজির দর, যার ফলে 12 কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয় 1728 টাকা। এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূসক সহ প্রতি লিটারে 89 টাকা 50 পয়সা নির্ধারণ করে দিয়েছে বিইআরসি। আগে যা ছিল 79 টাকা 77 পয়সা। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। আগামী অর্থ বছরের বাজেট যেন শাস্তিমূলক না হয় সেদিকে লক্ষ্য রাখতে সরকারকে অনুরোধ জানিয়েছে ব্যবসায়ী সংগঠন এমসিসিআই। সংগঠনের বাজেট আলোচনায় বিনিয়োগ ও প্রবৃদ্ধি বান্ধব উদ্যোগ আশা করেছেন আলোচকরা।
সংগঠনটির সভাপতি কামরানটি রহমান বলেছেন যে বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা নানামুখী চ্যালেঞ্জিং সময় পার করছেন। উচ্চ মুদ্রাস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, চড়া সুদহার ও বৈদেশিক মুদ্রার মজুদে চাপের কারণে ব্যবসা করা কঠিন হয়ে যাচ্ছে। দেশে 1 কোটির বেশি কর নিবন্ধনকারী থাকলেও রিটার্ন দিচ্ছেন অর্ধেকেরও কম। এমন প্রেক্ষাপটে সমন্বিত ডেটাবেজের কথা বলেছেন তারা। সহজে সেবা দিতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরও 5 বেসরকারি ব্যাংক। হিসাব খোলা সহ ব্যাংকগুলোতে 10 ধরনের সেবা পাবেন বিনিয়োগকারীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে দুপক্ষের মধ্যে চুক্তি হয়। এ নিয়ে বিডার ওএসএস এ যুক্ত হলো 17টি ব্যাংক, যেখানে হিসাব খোলা সহ নানা ব্যাংকিং সেবা পাবেন দেশীয় বিদেশি বিনিয়োগকারীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন যে বিডার ওয়ান স্টপ সার্ভিসে মোট 67টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 152টি সেবা যুক্ত হয়েছে। 2030 সালের মধ্যে বিনিয়োগ কেন্দ্রিক সব প্রতিষ্ঠানের সেবা এক ছাতার নিচে আসবে বলেও জানিয়েছেন বিডার কর্মকর্তারা। রাজস্ব হারানোর ভয় দেখিয়ে সরকারকে তামাকের দাম বাড়াতে নিরুৎসাহিত করা হচ্ছে। এতে বড় ধরনের ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। আসছে বাজেটে তামাক পণ্যের দাম ও কর হার নিয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন গবেষণা সংস্থা পিপিআরসির চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি বলেছেন, তামাকের কারণে বছরে দেশের বড় একটা অংশ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এতে চিকিৎসা বাবদ দেশ থেকে চলে যাচ্ছে 600 থেকে 700 কোটি টাকা, যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে অর্থনীতিতে। এ সময় বাজেটে তামাকের দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন বক্তারা। এটাতে কিন্তু সরকারের কোনো রাজস্ব আয়ও তেমন কিছু আসছে না, এখানে কোনো সিগারেট ওইভাবে হচ্ছে না, কিন্তু ওই যে সিগন্যালিং তরুণ প্রজন্মকে প্রলুব্ধ করার একটা পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। তামাক নিয়ন্ত্রণ, কর নীতি, আইন, এই সার্বিক বিষয়টা এক ধরনের বিশ্লেষণ ভ্রান্তির মধ্যে আটকে আছে। ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকরে মাঠে নেমেছে মার্কিন নৌবাহিনী। এতে অংশ নেয় 12টি যুদ্ধজাহাজে 10,000-এর বেশি নৌসেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে সমুদ্র সীমায় কড়াকড়ির অংশ হিসেবে তল্লাশি ও সন্দেহভাজন জাহাজের গতিপথ পরিবর্তন করছে তারা। এর মধ্যে হরমুজ প্রণালীর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে ইরান সংশ্লিষ্ট 23টি জাহাজ। এর আগে ভেনেজুয়েলার সঙ্গে সম্পৃক্ত জাহাজের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। সে সময় আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ দল পাঠিয়ে জাহাজ তল্লাশি বা আটক করা হয়। ইরান যুদ্ধের প্রভাবে বিভিন্ন ব্যবসায় ধস নামে দুবাইয়ে। নিরাপত্তা হুমকিতে ব্যবসা গুটিয়ে নেয় বহু প্রতিষ্ঠান, খুঁজতে থাকে নিরাপদ বিকল্প। এর মধ্যে পছন্দের গন্তব্য হিসেবে তুরস্ককে বেছে নিয়েছে অনেকেই। বাণিজ্য করিডোর হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এরদোয়ান প্রশাসন। এতে নীরবে বাঁক বদল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অর্থনীতির। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। ইরান যুদ্ধে বেশ কয়েকবার হামলার শিকার হয় দুবাই। এতে বিভিন্ন ব্যবসায় ধস নামে মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত শহরটিতে। ফলে কার্যক্রম চালাতে নিরাপদ বিকল্পের সন্ধানে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আর এ সুযোগ কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে তুরস্ক। বাণিজ্য করিডোর হিসেবে নিজেদের গড়ে তুলতে এরই মধ্যে $4.25 ট্রিলিয়ন বিনিয়োগ প্রকল্প হাতে নিয়েছে এরদোয়ান প্রশাসন। এতে এক প্রকার নীরবেই বাকবদল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে। ইউরোপের অংশ হওয়ায় ন্যাটোর সুরক্ষার আওতায় বেশ নিরাপদ অবস্থানে তুরস্ক। পাশাপাশি শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক এবং ইউরোপ এশিয়ার কৌশলগত অবস্থানের কারণে এই শূন্যস্থান পূরণে উপযুক্ত দেশটি। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলের বিনিয়োগকারীদের কাছে পরিচিত গন্তব্য ইস্তাম্বুল। বিনিয়োগে আকৃষ্টে 2023 সালে ইস্তাম্বুল ফাইন্যান্সিয়াল সেন্টার আইএফসি চালু করে তুরস্ক, যেখানে দেশের সব গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান যেমন কেন্দ্রীয় ব্যাংক, স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোকে একসাথে এনে একটি ইকোসিস্টেম তৈরি করা হয়। তবে দুবাইয়ের মতো শক্তিশালী ব্যবসা কেন্দ্রের সাথে প্রতিযোগিতায় টিকতে কঠিন পথ পাড়ি দিতে হবে তুরস্ককে। যেমন গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার সূচকে ইস্তাম্বুলের অবস্থান যেখানে 101, সেখানে দুবাইয়ের অবস্থান 7ম। এছাড়া গেল কয়েক বছর ধরে 2 অঙ্কের মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নে জর্জরিত তুরস্ক। ফলে তুর্কি মুদ্রা লিরার ক্রমাগত পতন বড় ঝুঁকি তৈরি করবে বিনিয়োগকারীদের জন্য।
পাশাপাশি দুবাইয়ের স্বচ্ছ ও স্বাধীন আইনি কাঠামোর বিপরীতে তুরস্কের আমলাতান্ত্রিক জটিলতা বেশ ভোগাবে বিনিয়োগকারীদের। এছাড়া দীর্ঘদিনের বিশ্বস্ত ও স্থিতিশীল আর্থিক কেন্দ্র দুবাইয়ের বিপরীতে তুরস্কের বিরুদ্ধে রয়েছে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ। স্বল্প মেয়াদে যা সমাধান সম্ভব নয়। নুসরাত মৌমি, ৭১। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।